তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, কিন্তু অনেকগুলো স্টেপে সে একমত, শেষের দিকে এসে তার একটা নোট অফ ডিসেন্ট আছে। সো বিএনপি আসলে তার মতো করে সংস্কারটা করতে চায়। সোফার যা দেখলাম ইটস গুড ক্যাবিনেট। আমার কাছে মনে হয়েছে একটা ভালো মিক্সচার আছে। মানে আমরা বিএনপি যে কথাটা বলে যে তাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতাটা লাগে আসলে। জি। আর এইটুকু কিন্তু আমরা বলতে জামাত আর পারি। এনসিপির পক্ষ থেকে এখন বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিল, বা বিএনপি জুলাইয়ের যেই কি বলবো, জুলাইয়ের যেই ধারণা সেটার সাথে এক ধরনের বেইমানি করেছে, বা বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, এই ধরনের অবস্থান কি জামায়াত এবং এনসিপি নিতে পারে কিনা, এবং সেটির কারণে বিএনপিকে এক ধরনের সমস্যায় পড়বে কিনা, আপনার কি মনে হয়? আমি একেবারেই মনে করি না সমস্যায় পড়বে। দেখুন দোলা, আপনার মনে থাকার কথা, এই এন্টায়ার জার্নিতে বিএনপিকে এই ঠিক এভাবেই অ্যাকিউজ করা হয়েছে। আমি নিজে প্রচুর টকশো যেহেতু করেছি, এই কথাগুলো এনসিপি এবং জামায়াতের মুখ থেকে শুনেছি। ইভেন এই ক্যাম্পেইন যখন চলছে, নির্বাচনের ফাইনাল ক্যাম্পেইন, তখন জনাব তারেক রহমান যখন একটু দেরিতে হ্যাঁ ভোটের পক্ষে বললেন, অথচ এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হয়নি। তখনও কিন্তু এই ক্যাম্পেইন হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, এবং বলা হচ্ছে যে বিএনপির বিরাট একটা অংশে নাকি না ভোটের ক্যাম্পেইন হচ্ছে। সো বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অলরেডি অ্যাস্টাবলিশ করার তার চেষ্টা তারা মাসের পর মাস করেছে। তো তারপরে তো বিএনপি এই পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছে। এখন বিএনপি শক্তির জায়গাটা এখন কোথায় দাঁড়ালো, যে ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম, অল দ্য ক্যাম্পেইনস, অল দ্য প্রোপাগ্যান্ডা, বিএনপিকে সংস্কার বিরোধী বলা কিন্তু একটা পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা। বিএনপি তাদের মতো করে সংস্কার চায় না। বিএনপিরও তো ধরুন নোট অফ ডিসেন্ট যদি সরিয়ে রাখেন 84টা বিষয়ে, তার তো সব জায়গায় নেই, অল্প কিছু জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টগুলো যদি বাদ রাখেন, বিএনপি সবার সাথে একমত হয়েছে অনেক জায়গায়। এমনকি একজন প্রাইম মিনিস্টার দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, যেটার এফেক্ট সরাসরি জনাব তারেক রহমানের উপরে পড়বে, এমন সংস্কারও তো সে মেনে নিয়েছে। সেজন্য আমি বলছি যে এটা করে আসলে খুব বেশি লাভের কিছু হবে না, কারণ এই অস্ত্রটা অলরেডি ব্যবহৃত হয়ে গেছে এবং এটার ফলও আমরা দেখলাম। জি, কিন্তু এখন তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াত, এনসিপির যারা শপথ গ্রহণ করেছেন, এবং বিএনপির কোনো প্রতিনিধিত্ব সেখানে থাকছে না, এটার ইমপ্লিকেশন কি হবে? থাকছে না আপাতত, কথাটা এইরকম না। আবারও বলছি, বিএনপি এটা করতেও পারে, কিন্তু এটা যদি পূর্ণাঙ্গভাবে না হয়ে থাকে, কারণ এনাদের যদি 1.5 মেজরিটি থাকতো, মানে তারা যদি মেজর দল হতেন, তাহলে হতো। একটা পার্লামেন্টের এই কয়েকজন সদস্য নিয়ে তো হবে না, পার্লামেন্টে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কোরাম কম হতে পারে, একটু খেয়াল করি আমরা, যে আপনি 151 মানুষ আছে আপনি মেজরিটি, কিন্তু আপনার কোরাম হয়নি। অনেক সময় অনেক বিল কম সদস্য দিয়ে পাশ হয়, কিন্তু ওই যারা পাশ করবেন তারা মেজরিটি আছেন, তো ওনাদের তো মেজরিটির অর্ধেক আছে। সুতরাং ওনারা এখানে আসলে আদতে কিছু করতে তাহলে পারবেন। বিএনপি আসলে কি বার্তা দিল, যে যেহেতু তারা মেজরিটি পেয়েছেন, তারা এখন যা চাইবেন সেভাবেই সবকিছু করবেন? আমি সেভাবে মনে করি না, তবে একটা জিনিস সম্ভবত বিএনপি এই বার্তাটা আগেই দিয়েছে, যে বলছে এটা নতুন বার্তা না। বিএনপি যেমন আপার হাউসের তো তার নোট অফ ডিসেন্ট নেই, সে আপার হাউস চায়, কিন্তু কিভাবে গঠিত হবে সেটা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, কিন্তু অনেকগুলো স্টেপে সে একমত, শেষের দিকে এসে তার একটা নোট অফ ডিসেন্ট আছে। সো বিএনপি আসলে তার মতো করে সংস্কারটা করতে চায়। আমরা খেয়াল করবো গণভোটে কিন্তু সংবিধান সংস্কার রিলেটেড যে ইস্যুগুলো আছে, এর মধ্যে গতে 30টা বিষয় আছে। এই 30টা বিষয়ে ওখানে উল্লেখ আছে, কতগুলো বলে 30টা বিষয় কিন্তু সবাই একমত। সো এই 30টা সংস্কার কিন্তু বিএনপি করবে আমি মনে করি। কিন্তু কর খতে যে দুটো ইস্যু আছে, একটা হলো তত্ত্বাবধায়ক সরকার আছে এবং কমিশনগুলো, আর খতে হচ্ছে আপার হাউস এবং সেটার পিয়ার। এই দুটো জায়গায় তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এবং বিএনপি আগাগোড়া বলে গেছে, কোনোদিনও সে অহেতুক বলেনি যে আচ্ছা ঠিক আছে আমরা মানলাম। সো বিএনপি তার মতো করে সংস্কারগুলো করবে, এই বার্তাটাই দিতে চাচ্ছে বলে। জি, একটু মন্ত্রিসভার বিষয়ে আসতে চাই ডক্টর জাহিদ। একটু সার্বিকভাবে এখন পর্যন্ত যা জানতে পেরেছেন, যারা যারা ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়, আপনার কাছে কি মনে হয় কেমন হলো মন্ত্রিসভা? আমি সোফার যা দেখলাম ইটস গুড ক্যাবিনেট। আমার কাছে মনে হয়েছে একটা ভালো মিক্সচার আছে। মানে আমরা বিএনপি যে কথাটা বলে যে তাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতাটা লাগে আসলে। কারণ আমলাতন্ত্র কিভাবে কাজ করে, তারপরে স্টেটের মেশিনারিজ কিভাবে কাজ করে। ইনফ্যাক্ট এটা আমরা এবার তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের তো অনেক উপদেষ্টাদের পরিচিত ছিলেন। আমরা দেখা হলে খুবই ক্ষোভ টোপ দিয়ে বলতাম, আপনি এটা পারছেন না, ওটা পারছেন না, এটা করছেন না। তখন তারা বলতেন একটা স্টেট মেশিনারি চালানো, অপারেট করা সোজা না, এটা বেশ টাফ কাজ। আর বাংলাদেশের মতো দেশে তো আরও খারাপ, এর মধ্যে ইনএফিসিয়েন্সি আছে, এর মধ্যে করাপশন আছে, নানান কিছু আছে। তো ফলে যে ক্যাবিনেটটা তৈরি হয়েছে, যারা মন্ত্রী ছিলেন এমন মানুষ আছে, নতুন যাদেরকে নেওয়া আছে, আমার খুবই প্রমিসিং। তবে আপনারা আপনাদের নিউজেও যেটা বলছিলেন, খুবই সারপ্রাইজিং একটা নাম আছে,
জনাব খলিলুর রহমান, জি। এই নামটা নিয়ে যেটি নিশ্চয়ই নিয়ে অনেক আলোচনা। বিতর্ক হয়েছে, টকশোতে অনেক আলোচনা হয়েছে। তিনি মন্ত্রিসভায় ইনক্লুডেড হওয়াটা আপনি কিভাবে দেখছেন, সেই আলোচনায় আমরা আসবো। তার আগে আমাদের সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে আছেন, আমরা সেই আলোচনা থেকে যদি আবার ফিরে যেতে চাই।